এই ফোনটার প্রাইস অলমোস্ট 1 লক্ষ টাকা ছিল, বাট এই ফোনটা এখন পাওয়া যাচ্ছে 20,000 টাকার আশেপাশে। তো একটা 1 লাখ টাকার ফোন যখন 20,000 টাকার আশেপাশে পাওয়া যাবে তখন এই ফোনটা আমরা সবাই নিতে চাবো, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10। তো এই ফোনটা কিন্তু আমরা জানি যে মোটামুটি 4 বছর আগে লঞ্চ হয়েছে এবং এই ফোনটা এখন ইউজ মার্কেটে 20,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। তো এই 20,000 টাকার আশেপাশে এই ফোনটা নেওয়া উচিত হবে কিনা সেটা জানাবো আজকের ভিডিওতে। এবং আমি প্রথমে একটা কথা বলে নিতে চাই যে 20,000 টাকার আশেপাশে যদি আপনি কোনো নতুন ফোন কিনেন কিংবা 30,000 40,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কিনেন, সেই ফোন এই ফোনের সাথে এখন পর্যন্ত হেরে যাবে। হ্যাঁ, এটাই সত্যি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই ফোনটা কিভাবে 4 বছর পরে এসেও এত ভালো পারফরমেন্স দিচ্ছে এবং এত ভালো ক্যামেরা কোয়ালিটি রয়েছে। এই ফোনটা সব দিক যে ভালো বিষয়টা কিন্তু এরকম না, কিছু কিছু জায়গায় এই ফোনটা আমাকে খুবই হতাশ করেছে। সেই সব বিষয় নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলবো। প্রথমে ধন্যবাদ দিতে চাই আইশপ বাংলাদেশকে আমাদেরকে এই ভিডিওটা বানাতে সাহায্য করার জন্য। যদিও কিনা আমি এই ফোনটা আইশপ বাংলাদেশ থেকে নিজের টাকা দিয়ে কিনে এনেছি। তো আপনি চাইলে এই ধরনের যদি ইউজড ডিভাইস কিনতে চান কিংবা নতুন ডিভাইস কিনতে চান তাহলে আইশপ বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা তাদের সব ভিজিট করতে পারেন। তাদের সকল কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আমি আইশপের কথাই বলবো না, আপনি ইউজড ফোন যে কোনো শপ থেকে কিনেন, আপনি অবভিয়াসলি চেষ্টা করবেন আপনার সর্বোচ্চটা দিয়ে ফোনটাকে দেখে চেক করে আনার জন্য। কারণ ইউজড ফোন কেনার ক্ষেত্রে যদি আপনি সতর্ক না থাকেন, যত ভালো ট্রাস্টেড শপই হোক না কেন, আপনি ঠকে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। যার জন্য আমি বলবো যে আপনি যেখান থেকেই কিনেন অবভিয়াসলি আপনি ফোন দেখে শুনে তারপর কিনবেন। এই স্যামসাং গ্যালাক্সি S10টা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আর একটা হচ্ছে এক্সিনোস ভেরিয়েন্ট। আপনি অবশ্যই ট্রাই করবেন যে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা কেনার জন্য, আর এক্সিনোস ভেরিয়েন্টটা যদি কিনতে চান তাহলে হয়তো বা কিছু টাকা কমে কিনতে পারেন, বাট এটা না কেনাটাই আমার পক্ষ থেকে রিকমেন্ড থাকবে। একটা ইউজ ফোন কেনার ক্ষেত্রে কিন্তু এই ফোনের কন্ডিশন কীরকম রয়েছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার হাতে যে ফোনটা রয়েছে এইটা একদম সুপার ফ্রেশ বলা চলে, কারণ এই ফোনের মধ্যে একটা সিঙ্গেল স্ক্র্যাচও নাই। শুধুমাত্র এই চার্জিং পোর্টের দিকে হালকা ছোটোখাটো স্ক্র্যাচ রয়েছে, যেটাকে কোনো ধরনের প্রবলেম হিসেবে ধরা যায় না, কিংবা এটাতে কোনো ধরনের ডেন্ট স্ক্র্যাচ এই ধরনের কোনো কিছুই নাই। এই ফোনটাকে একটা বক্সে ভরে দিলে আপনি নতুন ফোন বলে কিনতে বাধ্য হবেন। আর এই ফোনটা ওভারঅল দেখে আমার যেটা মনে হচ্ছে যে এই ফোনটা খোলা হয় নাই, কিন্তু কিন্তু এই জায়গায় একটা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে এই ফোনটা যখন আমি আনি তখন সব কিছু দেখলাম যে একদম ইনটেক্ট রয়েছে, বাট যখন 15 দিনে আমি ইউজ করলাম তখন দেখতে পারলাম এই ফোনের ব্যাক সেল খুলে যাচ্ছে। তার মানে কি এই ফোনটা আগে কোথাও রিপেয়ার করা হয়েছিল? এটা কিন্তু সোজা সোজা বলা যাচ্ছে না, কারণ এই স্যামসাংয়ের যে সিরিজটা রয়েছে সেটা কিন্তু একটা প্রবলেম রয়েছে। সেটা হচ্ছে যে কিছুদিন পরে ব্যাক সেল খুলে যাচ্ছে, মানে ব্যাক সাইডে যে কস্টটা রয়েছে সেটার খুলে যাচ্ছে এবং খুলে যাওয়ার পরে তো ব্যাকশিল খুলে আসবেই। তো এই ফোনটাতেও সেম প্রবলেম, কিন্তু এই জায়গায় আমার কিছু সন্দেহ হচ্ছে যে এই ফোনটা আমার মনে হচ্ছে যে খোলা হতে পারে, কারণ একটা 4 বছর আগের ফোন খোলা হওয়ার চান্স কিন্তু মোটামুটি থেকেই যায়। তবুও আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনের কন্ডিশন কিংবা আমি 1 মাস ইউজ করে যেটা বুঝলাম যে এই ফোনটা খোলা হয়নি, কারণ এই ফোনের ব্যাটারিটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ভিতর থেকে ফুলে গিয়েছে, যার কারণে এই ব্যাকশিলটা খুলে যাচ্ছে। আর এটা ডিসপ্লের চারপাশ থেকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই ফোনের ডিসপ্লেটাও কিন্তু চেঞ্জ করা হয় নাই বা খোলা কিংবা রিপেয়ার করার কোনো সুযোগ নাই, কারণ একদমই ইনটেক রয়েছে। এই ফোনটা যেহেতু 4 বছর আগের একটা ফোন, এই ফোনের ডিজাইন নিয়ে কথা বলাটা একদমই বুকামি হবে, কারণ S10 এতই জনপ্রিয় একটা ফোন যে এটা সবাই চেনে। তো যার জন্য এটার ডিজাইন নিয়ে কথা বলবো না, ছোটো করে আর বিল্ড কোয়ালিটি সম্পর্কে বলে নিই। এর ফ্রন্টে যে ডিসপ্লেটার উপরে রয়েছে সেটার উপরে কর্নিং গরিলা 6-এর প্রোটেকশন থাকছে, এবং ব্যাক সাইডে যেই ব্যাকশেলটা রয়েছে সেটাতে প্রোটেকশন থাকছে কর্নিং গরিলা গ্লাস 5, এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটা তো অবভিয়াসলি মেটাল। আমার হাতে ডিভাইসটা সিঙ্গেল সিম ভেরিয়েন্ট, এর সাথে আমি একটা এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করতে পারতেছি। পাওয়া যায় তখনকার সময় ফ্ল্যাগশিপ ফোনে এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করা যেত, এটা যেন রূপকথার গল্পের মতো হয়ে যাচ্ছে দিন দিন। তার উপরে এতে থাকছে 3.5mm অডিও জ্যাক, এখন তো এগুলো চিন্তাই করা যায় না। আর এই ফোনটাতে থাকছে কিন্তু IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। ওয়েট, আমি জানি প্রথমে কি বলছিলাম যে হ্যাঁ এটা ব্যাকশেল খুলে যাচ্ছে, তো এই ব্যাকশেল খুলে যাচ্ছে। IP68 যদি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকে, আপনি এটা দেখে যদি পানির নিচে চুবাই দেন তাহলে তুইলে কিন্তু আপনার ফোন আর জীবিত পাবেন না, মারা যাবে। তখন কিন্তু আপনি যে সব থেকে কিনবেন তারা কিন্তু আর দায়ভার নেবেন। আর ইউজড ফোন কেনার ক্ষেত্রে পানিতে চুবানো এটা তো কল্পনাই করা যায় না, কারণ ইউজড ফোন খোলা হওয়াটাই স্বাভাবিক। তো আপনি এটাকে পানি থেকে অনেক দূরে রাখবেন। ওকে, আমরা এখন কথা বলবো এই ফোনের ডিসপ্লে নিয়ে। হ্যাঁ, প্রথমে আমি একটু হিন্টস দিয়েছিলাম যে এই ফোনের ডিসপ্লেতে স্পেশালিটি আছে। ইয়েস, এই ফোনটা মানে 20,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, আমি বলেই আসতেছি। তো এই 20,000 টাকার আশেপাশে এসে আপনি এই ফোনে যেই রকম একটা ডিসপ্লে পাবেন, বর্তমান সময়ে 30 কিংবা 40,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কিনে
এইটার ডিসপ্লের আশেপাশেও সেই ফোনটা আসতে পারবে না, কারণ এটাতে থাকছে একটা 6.1 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্ট, আর এতে থাকছে 550 PPI। অবভিয়াসলি এই ডিসপ্লেটা কিন্তু একটা 60 হার্টজ ডিসপ্লে, কারণ ওই সময়ে 90 হার্টজ কিংবা 120 হার্টজটা এতটাও অ্যাভেলেবেল ছিল না। স্যামসাংয়ের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে ইউজ করলে আপনার কখনো চিন্তায় আসবে না যে একটা 120 হার্টজের ডিসপ্লে ইউজ করে। আপনি যখন একটা 15,000 টাকা দিয়ে একটা ফোন কিনবেন না, কারণ দেখতে পারবেন যে 120 হার্টজ রিফ্রেশ রেট, 90 হার্টজ রিফ্রেশ রেট, বাট সেইগুলা এই 60 হার্টজের সামনে কোনো খাওয়াই নাই। মানে আপনি যদি এই ফোনটা মাত্র এক সপ্তাহ ইউজ করেন, আপনি এই ফোনের ডিসপ্লের প্রেমে পড়তে বাধ্য, কারণ হচ্ছে এই ফোনের যে ডিসপ্লেটা রয়েছে সেটা এখনও ইনটেক একটা ডিসপ্লে, মানে এই ডিসপ্লেটা খোলা হয় নাই, অরিজিনাল একটা ডিসপ্লে। এবং আমি নিজে পার্সোনালি কোনো ফ্ল্যাগশিপ ফোন এই ফোনটার আগে ইউজ করিনি, যদিও কিনা এই ফোনটা পুরাতন। আমি এতদিন নিজে আমার পার্সোনাল ডিভাইস হিসেবে একটা 16-17 হাজার টাকা দামের একটা ফোন ইউজ করে আসতেছি, সেই ফোনের নাম আর না বলি। তো সেই ফোন থেকে যখন আমি এইটাতে সুইচ করলাম, ফোনের ডিসপ্লের উপর একদম ফিদা একটা ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, আর এটা তো অলওয়েজ অন ডিসপ্লে থাকবে না, সেটা কি হয় এই ফোনটাতে কিন্তু আপনি অলওয়েজ অন ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। এই ফোনটাতে 2019 সালের ফ্ল্যাগশিপ SoC স্ন্যাপড্রাগন 855 ইউজ করা হয়, এবং 4 বছর পরে এসে এই চিপসেটটা কতটুকু ভালো পারফরমেন্স দিচ্ছে সেটা এখন দেখার বিষয়। এই ফোনটা আমি আনার পর থেকে এটাতে তুমুল লেভেলের ইউজ করছি, মানে এটাতে মাল্টিটাস্কিং করছি, তুমুল লেভেলের যত হেভি কাজ আছে সব কিছু করে দেখলাম, একদমই বাটার স্মুথ ছিল। এবং এটা দিয়ে গেমিং করে দেখলাম যে তুমুল ফাস্ট। আপনি যদি এখন বর্তমান সময়ের মার্কেটে যে অবস্থা ফোনের, আপনি যদি 30,000 কিংবা 35,000 টাকা দিয়ে একটা ফোন কিনেন, যেই পারফরমেন্স পাবেন এইটার মধ্যে আপনি সেম পারফরমেন্স পাবেন। ইভেন কিছু কিছু টাইমে হয়তো বা এইটার পারফরমেন্স আরও বেশি দিতে পারে। ডিসপ্লেতে এক কথায় সুপার, ক্যামেরা নিয়ে কিছুক্ষণ পরেই কথা বলতেছি, এবং পারফরমেন্সেও কিন্তু এখনও এই ফোনটা টপ নচ। এই ফোনটাতে আমি মাল্টিটাস্কিং করেছি। আচ্ছা, বলে নেওয়া ভালো যে আমার এই হাতের ভেরিয়েন্টটা হচ্ছে 8128। তো এই ভেরিয়েন্টে যদি নেন তাহলে আপনি মাল্টিটাস্কিং আপনি খুবই ইজিলি করতে পারবেন। এবং আমি যত হেভি অ্যাপগুলো রয়েছে, হেভি বলতে খুব বেশি হেভি যেরকম না, আমরা রেগুলার যেগুলো ইউজ করি, যেরকম হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, ইউটিউব, তাছাড়া দুই একটা গেম দেখা যাইতেছে আমরা রিসেন্ট বক্সে রেখে দিছি। তো এইভাবে যখন ইউজ করি তখনও কিন্তু এই ফোনটা লেগে এই ধরনের কোনো ধরনের ভাব ছিল না, একদমই বাটার স্মুথ কিন্তু এই ফোনটা চলতেছিল। তো যারা হেভি গেমার রয়েছেন তারাও কিন্তু এই ফোনটা ট্রাই করতে পারেন। দুঃখের সাথে একটা কথা বলতেই হচ্ছে যে আমার হাতের এই ফোনটা, মানে এই স্যামসাং গ্যালাক্সি S10, এই ফোনটা সর্বশেষ আপডেট কিন্তু চলে এসেছে। তার মানে হচ্ছে এটাতে আপনি অ্যান্ড্রয়েড 12 পাবেন, এবং One UI 4.1 আপডেটটাও চলে এসেছে। তার মানে আপনি যদি চিন্তা করেন যে একটা 4 বছর আগের ফোনে এসেও এখনও আপডেট দিচ্ছে, এবং অ্যান্ড্রয়েড আপডেট পর্যন্ত তারা দিয়ে দিয়েছে, তো এরপরে আর কোনো প্রকার আপডেট আপনি পাচ্ছেন না। বর্তমান সময়ে অনেক ফোন দেখা যায় যে 15-20 হাজার টাকায় লঞ্চ হয়েছে, এবং তাদের অ্যান্ড্রয়েড সিস্টেম হচ্ছে যে অ্যান্ড্রয়েড 12। তো সেক্ষেত্রে 4 বছর পুরাতন একটা ফোনেও কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 12 পাবেন। এবং One UI এর কথা না বললেই না, কারণ হচ্ছে One UI বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড মার্কেটের কিং হয়ে গেছে UI এর ক্ষেত্রে। ইউআই কোনো ধরনের প্রবলেম নাই, অন্যরা যারা ইউআই নিয়ে, সফটওয়্যার নিয়ে প্রচুর পরিমাণের প্যারা আছে, বাট স্যামসাং এই দিক দিয়ে একদম রিল্যাক্স। আর বর্তমান সময়ে এখন অসংখ্য মানুষ রয়েছে শুধুমাত্র স্যামসাংয়ের এই কাস্টমাইজ ইউআই এর কারণে স্যামসাং ফোন কিনতে চাচ্ছে। আমি মোটামুটি শিওর যে আপনি এর ক্যামেরা স্যাম্পল দেখার জন্য বসে আছেন, যে এই 2023 সালে এসে 4 বছর আগের একটা ফোনের ক্যামেরা আউটপুট আসলে কীরকম হয়। আমি যদি এক কথাই বলি, না, এক কথায় বলে দিলে তো হবে না, এর ক্যামেরা টেস্ট দেখতে হবে। হ্যাঁ, এর পিছনে রয়েছে তিনটা ক্যামেরা। এর মেন ক্যামেরাটা হচ্ছে 12 মেগাপিক্সেল, যেটাতে থাকছে ভেরিয়েবল অ্যাপারচার। তার মানে হচ্ছে আপনার এর অ্যাপারচারকে আপনি যে ডিজিটাল ক্যামেরাগুলো রয়েছে, মানে হচ্ছে মিরর লেন্স কিংবা DSLR ক্যামেরা, এগুলোর মতো হচ্ছে অ্যাপারচারকে কন্ট্রোল করতে পারবেন, বাট দুইটা স্টেপে। একটা স্টেপ হচ্ছে 1.5 এবং আরেকটা হচ্ছে 2.4, মানে এই দুইটা স্টেপে এর অ্যাপারচারকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। আর তার পাশেই থাকছে একটা 12 মেগাপিক্সেলের 2x টেলিফোটো জুম লেন্স, যেটার অ্যাপারচার 2.4, আর একটা আলট্রাওয়াইড লেন্স থাকছে যেটা হচ্ছে 16 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.2। প্রথমে যদি এর মেন ক্যামেরার ছবিগুলো আমরা দেখি, তাহলে দেখবেন যে এর ছবিগুলো কিন্তু চোখে দেখতে খুবই সুন্দর লাগছে, এবং এই ধরনের ছবি ম্যাক্সিমাম মানুষজনই দেখলাম পছন্দ করে। এবং আমি যদি সাইড বাই সাইড এর থেকে আরও ভালো ছবিও দেখাই মানুষজন এই ছবিটাই পছন্দ করে। এর একটা রিজন রয়েছে, কারণ হচ্ছে মানুষের চোখে ভাইব্রেন্ট ছবিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এবং এইটাই মানুষজন পছন্দ করে। এবং এর ছবিগুলো খুবই ক্লিয়ার ছিল এবং শার্প ছিল। এই 2023 সালে এসে 20,000 কিংবা 25,000, 30,000 টাকা দিয়ে একটা ফোন কিনে যেরকম ক্যামেরা আউটপুট পাবেন, এটা থেকে আপনি অলমোস্ট সেম আউটপুট পাবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনার নতুন একটা 25,000, 30,000 টাকার ফোনকে এই ক্যামেরা ইজিলি হারিয়ে দিচ্ছে। আবার এই জায়গায় দেখলাম কিছু প্রবলেমও রয়েছে, যেরকম আপনি যখন মেন ক্যামেরা থেকে এর যে টেলিফোটো 2x লেন্সটা রয়েছে সেটাতে সুইচ করবেন, তখন সুইচ হচ্ছিল না। এবং এইটা আপনি হয়তো ডিরেক্ট বললে বুঝতে পারবেন না। যখন আমরা ক্যামেরাতে দৌড়ে ভিডিও করি, মানে দৌড়ে যদি আমি সুইচ করি, তখন বুঝতে পারি যে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, ইভেন 10 সেকেন্ড পরেও আসে। দেখা যায় ছবি দুইটা তুলে ফেললাম, তারপরে হচ্ছে যে মেন লেন্স আসলে সুইচ হয়েছে, কিন্তু আপনাকে এই জায়গার মধ্যে দেখাবে যে মেইন লেন্স থেকে কিন্তু জুম হয়ে গেছে 2x, বাট আসলে লেন্স কিন্তু সুইচ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রবলেম। দেখা যাচ্ছে আমি 2x দিয়ে ছবি তুলে ফেললাম, কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু আশানুরূপ পাই নাই, কারণ হচ্ছে আমার মেইন লেন্সটা কি হচ্ছে জুম করে, ডিজিটালি জুম করে ছবি তুলে ফেলেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে। আর আলট্রাওয়াইডটা মোটামুটি ভালোভাবেই কিন্তু সুইচ হচ্ছিল, এটা মানে কোনো ধরনের প্রবলেম করছিল না, বাট 2xটা কিন্তু এই ধরনের প্রবলেম করছিল।
কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ, এটাতে থাকছে ওআইএস, তার মানে হচ্ছে আপনি ভিডিও এবং ছবি খুবই স্টেবল পাবেন। এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আমার মনে হয় যে 20-25 হাজার কিংবা 30 হাজার টাকা প্রাইস রেঞ্জের যে নতুন ফোনগুলো রয়েছে সেটাকে অনায়াসে এটার ক্যামেরা এখনও হারিয়ে দিবে। আর এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মেন লেন্স দিয়ে করা 4K 60 fps এ। আর যদি আপনি এইটা দিয়ে 4K 60 fps এ ভিডিও করতে চান তাহলে কিন্তু আপনি ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করতে হবে, সরি মেন ক্যামেরা দিয়ে আপনাকে রেকর্ড করতে হবে। আপনি কিন্তু 4K 60 fps এর থেকে আলট্রাওয়াইড কিংবা 2x যে টেলিফোটো লেন্সটা রয়েছে এটাতে আপনি সুইচ করতে পারবেন না। আর যদি আপনি 30 fps এ যান তাহলে কিন্তু আপনি এর আলট্রাওয়াইড এবং 2x যে টেলিফোটো লেন্সটা আছে সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আমরা এখন আলট্রাওয়াইডে সুইচ করব। ওকে, এখন রেকর্ড হচ্ছে 4K 30 fps এ আলট্রাওয়াইড লেন্সে, এবং আশা করি এর ফিল্ড অফ ভিউটাও আপনি বুঝতে পারছেন যে কতটুকু ওয়াইড হয়, এবং এর স্টেবিলিটিটাও কিন্তু ভালো। আমরা সবাই জানি যে ওয়াইড অ্যাঙ্গেল যদি যত বেশি ওয়াইড হবে তত বেশি স্টেবল হয়ে যায় অটোমেটিকলি। সো আশা করি এর ভিডিও কোয়ালিটিটা বুঝতে পারতেছেন। সেলফিতে থাকছে 10 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার 1.9, এবং এর ফ্রন্ট ক্যামেরাতে আমি কিছু ঝামেলা খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে যখন আমি 4K 60 fps ভিডিওটা রেকর্ড করতেছি তখন দেখলাম যে ভিডিওটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, যে ভাইব্রেন্ট একটা ছবি এবং ছবির ক্লিয়ারিটিও অনেক বেশি। যখন আমি এটাকে 1080pতে সুইচ করি তখনই দেখতে পারি যে খেলাটা একদম ঘুরে যাচ্ছে, এই ভিডিওটাকে একদম ডাল করে দিচ্ছে, কীরকম জানি দেখতে ভালো লাগছে না। আপনি যখন মানে একটা ভাইব্রেন্ট ছবি দেখতে থাকবেন দেখে অভ্যস্ত হয়ে যাবেন, হঠাৎ যখন আপনার সামনে একটা ন্যাচারাল ছবি আসবে কিংবা ভিডিও আসবে তখন আপনার এটা ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক। তো আমার ক্ষেত্রেও দেখলাম যে বিষয়টা সেম। আমি যখন 4K 60 fps রেকর্ড করতেছি তখন সব কিছু ঠিকঠাক, স্টেবিলিটিও মোটামুটি ভালো ছিল। যখন আমি 1080pতে সুইচ করি তখন দেখি যে একদম ছবিকে ঢাল করে দিচ্ছে। তো এইটা কোন ধরনের প্রবলেম আমি নিজেও খুঁজে পেলাম না। আমি পাশাপাশি স্যাম্পল দিয়ে দিব, তখন আপনি বুঝতে পারবেন। এই ভিডিওতে এই ফোনের ক্যামেরা নিয়ে খুব বেশি একটা আলোচনা না করার কারণ হচ্ছে যে এটার ক্যামেরা নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও করব, যেটাতে এর ক্যামেরা নিয়ে শুধুমাত্র আলোচনা করব এবং ক্যামেরা স্যাম্পল দেখে বুঝতে পারবেন। আর হচ্ছে এই সম্পূর্ণ ভিডিওটা করব হচ্ছে এই ফোন দিয়ে, এবং আউটডোরে করব, আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন যে এটার ক্যামেরা আসলে কীরকম। এখন কথা হচ্ছে যে এই ফোনটা না কেনার অন্যতম একটা রিজন যেটা বলছিলাম যে ভিডিও শেষে এসে বলবো, সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি। এই ফোনের ব্যাটারি আমাকে দিনে 2বার চার্জ দেওয়া লাগতেছিল। মানে হচ্ছে যে দেখা যাচ্ছে 100% চার্জ নিয়ে যদি আমি সকালে শুরু করি, আচ্ছা এই জায়গায় বলে নেই এই ডিভাইসটা কিন্তু আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে এতদিন ইউজ করে আসতেছিলাম, আমি সেই হিসাবটাই আপনাদেরকে জানাবো। তো দেখা যায় যদি আমি 10টা বাজে শুরু করি, সকাল 10টায় যদি আমার এই ফোনে 100% চার্জ থাকে তাহলে 2টার মধ্যেই, মানে দিনের 2টার মধ্যেই দেখা যায় যে মোটামুটি প্রাইমারি ডিভাইসটা যেভাবে ইউজ করেন আপনারা সেইভাবে ইউজ করলেই একদম অফ হয়ে যাচ্ছিলো এরকম চার্জ। তো সেক্ষেত্রে দিনে আপনাকে মানে 100% থেকে 0% 2বার চার্জ দেওয়া লাগবে। তার মানে এটাকে যদি আপনি প্রাইমারি ডিভাইস হিসেবে নিতে চান তাহলে বিশাল এক পাওয়ার ব্যাংক আপনার ব্যাগে রাখতে হবে। আর আমি বলবো যে এটাকে প্রাইমারি ডিভাইস হিসেবে না নেওয়াটাই উচিত। আপনি যদি প্রাইমারি ডিভাইস হিসেবে নিতে চান তাহলে S10 প্লাসটা নিতে পারেন, কারণ তার ব্যাটারিটা আরেকটু বড়। আর এটার ব্যাটারি হচ্ছে 3400 mAh, যেটা চার্জ কম দেওয়াটাই স্বাভাবিক, কারণ হচ্ছে বর্তমানে আমরা 5000-6000 mAh ব্যাটারি চালিয়ে অভ্যস্ত হয়েছি, মানে ব্যাটারি ফোন চালিয়ে অভ্যস্ত হয়েছি। সেক্ষেত্রে 3000 তো একদম অর্ধেক, তো সেক্ষেত্রে এটা অর্ধেক দিন যাবে, সেটাই কিন্তু স্বাভাবিক। আর আপনি যদি এর অলওয়েজ অন ডিসপ্লে কিংবা এর ভিতরে যে কোয়াড এইচডি ডিসপ্লে যে অপশনটা রয়েছে কিংবা ফুল এইচডি, আপনি এই কোয়াড এইচডি থেকে ফুল এইচডি যখন সিলেক্ট করে দেবেন তখন দেখতে পারবেন এর ব্যাটারি ব্যাকআপটা হয়তো বা কিছুটা হলেও বাড়তে পারে। আর এই সুপার এমোলেড ডিসপ্লেগুলোতে তো যদি আপনি ডার্ক মোড ইউজ করেন তাহলে এই জায়গায় একটু ব্যাটারি ব্যাকআপ বাড়তে পারে। তো আপনি যদি একটু টুইক করে নেন তাহলে দেখবেন হয়তো বা কিছুটা ব্যাটারি ব্যাকআপ বেশি পেতে পারেন। বাট এটাকে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করলে আপনি রাস্তাঘাটে দেখবেন রাস্তা ভুলে ফেলবেন, কারণ হচ্ছে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন না, আপনার ফোন অফ হয়ে যাবে। তো খুবই সাবধান। ওকে, আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমার মতামত যে এই ফোনটা 20,000 টাকার আশেপাশে আপনি নেবেন কিনা। আমি যদি এক কথায় বলতে চাই, যদি আপনি একটা ফোন প্রয়োজন হয়ে থাকে যেই ফোন দিয়ে আপনি ভিডিও করবেন, আপনার ভালো একটা ডিসপ্লে দরকার, ভালো একটা প্রিমিয়াম ফোন দরকার, এই ফোনটা আপনি অনায়াসেই নিতে পারেন। কারণ এর থেকে বেটার অপশন আমার মনে হয় না যে এখন রয়েছে। আপনি এর থেকে বেটার অপশন হয়তো আপনি পাইতে পারেন গুগল পিক্সেল 5, কিন্তু পিক্সেল 5 যদিও এর থেকে এক বছর নতুন, মানে 1 বছর পরে লঞ্চ হয়েছিল, তারপরেও এই ফোনের যে প্রিমিয়ামনেস সেটা আপনি গুগল পিক্সেল 5-এ কখনোই পাবেন না। তো আপনি যদি একটা প্রিমিয়াম ফোন কেনার ইচ্ছা থেকে থাকে, আপনি এর আগে আমার মতো এরকম 10-15 হাজার 20,000 টাকার ফোন ইউজ করেছেন, তাহলে আপনি এই ফোনটা একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।